আপনাদের স্বাগত জানাই আমি আমার এই পডকাস্ট শুনবার জন্য। বাংলাদেশ এখন নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের বৈঠক, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গ, তার চ্যালেঞ্জ কি, পেছনে কি ঘটলো, ভবিষ্যৎ সম্ভাবনা বা আশঙ্কাগুলো কি, সেগুলো নিয়ে চলুন আমি কথা বলি, আপনাদের সঙ্গে যুক্ত হই এই বিষয়গুলো নিয়ে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যে বৈঠক, যেটাকে সরকারের দিক থেকে এক ধরনের গোলটেবিল বৈঠক বলা হচ্ছে, তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টনিও গুতেরেসের এই সফরে সংস্কার এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, সংস্কার কমিশনের সদস্যরা এবং প্রায় সংস্কার কমিশনের বিশেষ করে প্রধানরা এবং প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। অন্তত দুজন সম্পাদক ছিলেন বলে আমি জানি, দুটো ইংরেজি পত্রিকার সম্পাদকের কথা আমি জানি, তারা ছিলেন। এবং এই মূল বৈঠকের লক্ষ্য ছিল, এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা বা তাদের কাছে স্পষ্ট করা। দুভাবেই দেখতে পারি। এখন আমরা দেখছি যে জাতীয় ঐকমত্য এবং সংস্কারের প্রসঙ্গে এক ধরনের মতভেদ রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করছে। অনেকটা রিসার্চ করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদিও কিছু দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের মতামত দিয়েছে, অনেক দল এখনও তাদের অবস্থান পর্যালোচনা করছে। এর পাশাপাশি এখানে বলে রাখা ভালো যে দলগুলো বলছে যে 7 দিনের সময় দেওয়া হয়েছিল এবং অনেকের কাছে সেই কাগজ পৌঁছেছে 3-4 দিন পরে, এবং যারা এটা পাঠিয়েছেন তারা আসলে বিবেচনাই করেননি যে একটা রাজনৈতিক দল কিভাবে কাজ করে, তার এই ধরনের মতামত দিতে কি পরিমাণ সময় লাগতে পারে, কোন কোন ফোরামে আলোচনা করতে পারে সেটা। এর পাশাপাশি কিছু দল কমিশনের প্রশ্নের ধরন নিয়েও আপত্তি জানিয়েছে এবং কেউ কেউ, আমি লক্ষ্য করেছি, আমার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখেছি, এই প্রক্রিয়াটা সম্পর্কেও তারা প্রশ্ন তুলেছেন বা আপত্তি জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উপর সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছেন, অর্থাৎ কতটুকু সংস্কার হবে এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে তা দলগুলোকেই নির্ধারণ করতে হবে। তবে জাতিসংঘ এই প্রক্রিয়ায় সহায়তা করবে এবং গণতন্ত্র সুসংহত করতে সক্রিয় থাকবে বলে জাতিসংঘ মহাসচিব ওই আলোচনায় জানিয়েছেন। বাংলাদেশের যে সংস্কার কমিশনের 6টি কমিশন যে সুপারিশ করেছে এবং তার রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা আমরা ইতিমধ্যেই জানি। তারপর আমি একটু যদি আবার আলোচনা করি যে বৈঠকে 5টি সংস্কার কমিশনের প্রধানগণ তাদের প্রতিবেদন উপস্থাপন করেন, বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মতামত প্রদান করে। এবং আপনারা এটাও জানেন, লক্ষ্য করেছেন যে ওই বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটা কী ধরনের গোলটেবিল বৈঠক সেটা তার বোধের মধ্যে আসে না, এরকম একটা বার্তাই তিনি দেবার চেষ্টা করেছেন। তবে ওই বৈঠকে সংস্কারের বার্তা এবং সময়কাল নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে, সেটা আমরা জানি, সেটা হয়তো কিছুটা প্রকাশিত হয়েছে সেখানে। বিশেষ করে কিছু দল চায় নির্বাচন আগে হোক, পরে সংসদীয় কাঠামো এবং অন্যান্য প্রশাসনিক সংস্কার করা হোক। অন্যদিকে কিছু দল মনে করে যে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম করাই বেশি জরুরি। কেউ চান নির্বাচন সংস্কারগুলো আগে হয়ে যাক, বাকিগুলো পরে, আবার কেউ চান মোটামুটি সব সংস্কার আগে হোক, নির্বাচন পরে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন যে যদি রাজনৈতিক দলগুলো গভীর সংস্কার চায় তবে আগামী বছরের জুনে নির্বাচন হতে পারে, আর যদি স্বল্প পরিসরের সংস্কারকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি স্বল্প পরিসরের সংস্কার চায় তাহলে নির্বাচন চলতি বছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বরেই সম্ভব। ইতিমধ্যে ইলেকশন কমিশন বলেছে যে তাদের পক্ষে আসলে যে কোনো সময় নির্বাচন করা সম্ভব। এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি কিন্তু মোটামুটি আমাদের সবার কাছে স্পষ্ট। নির্বাচনের সময় এবং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই স্পষ্ট বিভক্তি আমরা লক্ষ্য করছি, মেরুকরণ লক্ষ্য করছি। বিএনপি এবং তাদের সমমনা দলগুলো দ্রুত নির্বাচন চায় এবং তারা মনে করছে যে দীর্ঘ সংস্কার আলোচনার মাধ্যমে নির্বাচন বিলম্ব করা হচ্ছে। অন্যদিকে এনসিপি, নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী নির্বাচন পূর্ব সংস্কারকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে
এবং এখানে জামায়াতের সঙ্গে এনসিপির একটা সম্পর্কের কথাও কেউ কেউ বলবার চেষ্টা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে তাদের জনপ্রিয়তা বাড়বে এবং এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। যদিও বিএনপি কিন্তু বলছে না যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায় না, তারা বলছে যে যে কারো নির্বাচন করবার অধিকার আছে। কিন্তু বিএনপির ধারণা এটা, এবং মোটামুটিভাবে সবারই এটা ধারণা, যে আওয়ামী লীগ আসলে সেইভাবে নির্বাচন করবার জন্য ন্যূনতম যে শক্তি থাকে সেই শক্তি নিয়ে তারা নির্বাচনে আসতে পারবে না। এবং বিএনপির সঙ্গে থাকা কিছু দলও মনে করছে যে নির্বাচন বিলম্বের মাধ্যমে তারা সুবিধা পাবে না, অর্থাৎ ওই দলগুলো কোনো সুবিধা পাবে না যদি নির্বাচন বিলম্বিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ নিয়েও আমরা মতভিন্নতা লক্ষ্য করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের সম্ভাবনা দলগুলো চাইছে যে নির্বাচন আগে হোক এবং নির্বাচনের পর সংসদীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন আনা হোক। অন্যদিকে নবগঠিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চায় গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার সম্পন্ন হোক, তারপর জাতীয় নির্বাচন হোক। জামায়াত ইসলামী একটি মধ্যপন্থী অবস্থান নিয়েছে, তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। এই মতপার্থক্যের কারণে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে পারে এবং সেই উত্তেজনা আমরা এই যে রোজার পরে, অর্থাৎ ঈদের পরে, ঈদুল ফিতরের পরে, সেটা আমরা রাজপথে দেখতে পারি। এখন সংস্কারের তো প্রয়োজনীয়তা আছে অনস্বীকার্য, এবং বাস্তবতাটাকে সেটা আমাদের বিবেচনায় নেওয়া দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে এটি বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক পথে হাঁটছে। এই প্রেক্ষাপটে সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এই প্রক্রিয়াকে অত্যন্ত ধীর গতির করে তুলেছে, এটা যেমন একটা অভিযোগ। অন্যদিকে এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সরকারের যারা আছেন তারও যে খুব স্পিডি সেটা বলা যাচ্ছে না। গণপরিষদ নাকি সংসদীয় সংস্কার, এই যে বিতর্ক, কিছু দল মনে করে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করা প্রয়োজন, যেখানে একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। অন্যদিকে অন্য দলগুলো মনে করছে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সংসদীয় কাঠামোর মধ্য দিয়েই সংস্কার করা উচিত। প্রশাসনিক এবং নির্বাচন কমিশন সংস্কার, যেটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। বর্তমান নির্বাচন কমিশনকে কতটা শক্তিশালী করা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতি দমন, প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো সংস্কারের আওতায় আনা উচিত। আমরা কিন্তু সেই সব লক্ষণ এখনো একদমই দেখছি না, একেবারেই অনুপস্থিত। সো ঈদের পরে আমি যেটা এর আগেও একাধিকবার বলবার চেষ্টা করেছি, ঈদের পরে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, অস্থিরতা আমরা দেখব। ঈদের পর রাজনৈতিক অঙ্গনের নতুন মেরুকরণ দেখা যেতে পারে এইভাবে যে বিএনপি, জামাত এবং এনসিপি নিজেদের রাজনৈতিক আধিপত্য বিস্তারে আরও সক্রিয় হবে। তবে এই প্রতিযোগিতা, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রতিযোগিতা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা তৈরি করতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু মনে করছেন, এবং আমার কাছে সেটা মনে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য দ্রুত নির্বাচন আয়োজন এবং ক্ষমতায় ফিরে আসা। তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। অন্যদিকে জামায়াত নিজেকে পুনর্গঠনের চেষ্টা করছে এবং তারা বিএনপি থেকে কিছু ভোট টানতে পারে, এরকমটা ধারণা জামায়াত নেতৃবৃন্দ করছে। এনসিপি নতুন হলেও তারা মাঠ পর্যায়ে সক্রিয় হচ্ছে এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইছে, কিন্তু সারা দেশে তাদের সেই রকম কোনো লক্ষণ, তারা ঢাকায় যেরকম তাদের নাম হাকডাক বা নাম টাম দেখা যাচ্ছে, ঢাকার বাইরে কিন্তু একেবারেই তেমন কোনো অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না। তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে ঈদের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং এটি রাজনৈতিক সংঘর্ষের একটা কারণ হতে পারে। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত এবং এনসিপির সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। ফলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কাটা প্রবলভাবে রয়েছে। এখানে জাতিসংঘের ভূমিকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ঘুরে গেলেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সফর এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার আলোচনায় স্পষ্টভাবে এই ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে।
জাতিসংঘ কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে নাকি আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হবে তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে, এবং সেই সময়ের জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে না পৌঁছায় তাহলে জাতিসংঘ আরও সক্রিয় ভূমিকা নিতে পারে, বিশেষ করে নির্বাচন এবং গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়তে পারে। তবে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে এটি গণতন্ত্রের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এবং সেই চ্যালেঞ্জ বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেটা এই মুহূর্তে বলা অত্যন্ত কঠিন। বাংলাদেশ বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আমরা মানতে চাই কিংবা মানতে না চাই। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং প্রশাসনিক সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিঃসন্দেহে অনেক বেশি, তবে তার চেয়ে বেশি দায়িত্ব সরকারের। জাতিসংঘের বৈঠক সংস্কারের প্রয়োজনীয়তা নিশ্চিত করলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। তবে জাতিসংঘ মহাসচিব একথা স্পষ্ট করে বলেছেন, সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো যা চায় তার ভিত্তিতে। নির্বাচন নিয়ে মতভেদ থাকলেও দলগুলোর উচিত বৃহত্তর স্বার্থে এবং অপরকে ছাড় দেওয়ার মানসিকতা গড়ে তোলা এবং নিজেদের বাস্তবিক অবস্থাটা উপলব্ধিতে নিয়ে আসা। বাংলাদেশের জনগণ একটি কার্যকর এবং গণতান্ত্রিক সরকার চায়, যা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা এবং দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমেই সম্ভব, এবং সরকারেরও এখানে সদিচ্ছা থাকতে হবে। সামনে ঈদের পর রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হবে, তবে এটি কিভাবে প্রভাব ফেলবে সেটি এখন দেখবার বিষয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।